আজকে আমরা আলোচনা করব একটি জন্মছক থেকে কিভাবে একজন ব্যক্তির কেরিয়ার বা কর্ম কি হবে সেটা দশা এবং দশাংশ কুণ্ডলী সাহায্যে কিভাবে প্রেডিক্ট করতে পারি এবং আমরা তার কর্মজীবন কেমন যেতে পারে টোটাল হোল লাইফে সেটার একটা সারাউন্ড ধারণা দেওয়ার জন্য আজকে মূলত ক্লাসটি। আশা করি ক্লাস করে আপনারা সকলে উপকৃত হবেন, কারণ আপনারা সকলেই জানতে চাই আমাদের কর্মজীবনে আপ ডাউন কখন আসবে বা ফেস করব বা আমরা কোন দিকে গেলে জীবনে উন্নতি করব সেটার জন্য। তার আগে বলে রাখি আগামী মানে আগের রবিবার অর্থাৎ 10ই মার্চ থেকে আমাদের আলমানাকাষ্ট বৈদিক একাডেমিতে নতুন জ্যোতিষ সম্রাট কোর্স শুরু হচ্ছে, যেটা 12 মাসের কোর্স। আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক বা আমাদের ইনস্টিটিউশনে পড়তে ইচ্ছুক সেক্ষেত্রে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 7679938363, ঠিক আছে, 7679938363, এটা হোয়াটসঅ্যাপ এবং ফোন নাম্বার, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে 7679938363। তাহলে আগামী 10ই মার্চ রবিবার ঠিক রাত্রি 8টা থেকে আমাদের নতুন জ্যোতিষ সম্রাট কোর্স কিন্তু শুরু হচ্ছে। আজকে টপিক ফিরে আছি। আজকে টপিক হচ্ছে আমাদের কেরিয়ার। দেখুন, কেরিয়ার বা কর্ম কি হবে বা একজন ব্যক্তি কি কর্ম করলে জীবনে উন্নতি করতে পারবে বা লাইফে প্রোগ্রেস করতে পারবে, এটা জানাটা খুবই ডিফিকাল্ট। তবে আমরা কিছু পদ্ধতি আছে সেটা ফলো করে অনেকাংশ খুব ভালোভাবে বুঝতে পারি এবং আমাদের কেরিয়ারটা টোটাল কেমন যেতে পারে এটা তো দশা অন্তর্দশার সাহায্যে খুব সহজে কিন্তু বুঝতে পারি। তা প্রথমে আমরা একটা জন্মছক নেব। সেটার জন্য কি করব, আমি ডেট অফ বার্থ মেনশন করে দেবো যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। এটা DOB হচ্ছে 27 জানুয়ারি 1993। টাইম অফ বার্থ TOB আছে 0020 AM, মানে রাত্রি 12টা পেরিয়ে গেছে। হ্যাঁ, আর এটি POB হচ্ছে মানে প্লেস অফ বার্থ হচ্ছে আমাদের সিউড়ি বীরভূম। ডেট অফ বার্থ হচ্ছে 27 জানুয়ারি 1993 এবং টাইম অফ বার্থ হচ্ছে 0020 AM আর সিউড়ি বীরভূম। ঠিক আছে, এটা তাহলে আমরা প্রথমে কি করব, D1 কুণ্ডলীটাকে এঁকে নেব আমাদের বোঝার সুবিধার্থে। তার আগে বলে রাখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আপনারা নোট ডাউন করে রাখবেন। আমি যখন এটা বুঝিয়ে কমপ্লিট করব দেন আমি আপনাদের কোশ্চেনগুলি অ্যানসার দেবো, কিন্তু হ্যাঁ, কোশ্চেনগুলি সকলে কিন্তু নোট ডাউন করে রাখুন, কারণ একসাথে সকলকে বলতে দিলে আমি ডিস্ট্রাক্ট হবো, বারবার প্রবলেম বা সমস্যা আসতে পারে, সেই কারণে আপনারা আপনাদের যে প্রশ্নগুলি আছে সেগুলি একটা খাতায় বা ডায়েরিতে নোট করে রাখুন। জাতকের লগ্ন হচ্ছে তুলা, ঠিক আছে, সেকেন্ড হাউসে রাহু বসে আছে, থার্ড হাউসে কিছু নেই, ফোর্থ হাউসে শান, মার্কারি, স্যাটার্ন বসে আছে, ফিফথ হাউসে মুন আর ভেনাস বসে আছে, এইট হাউসে কেতু বসে আছে এবং নাইন্থ হাউসে মার্স বসে আছে। এখানে মঙ্গল বক্রী আছে, তাই মঙ্গলের পাশে আমরা একটা স্টার দিয়ে দিলাম। ঠিক আছে, মঙ্গল এখানে বক্রী আছে এবং জুপিটার আছে দ্বাদশ ভাবে।
জুপিটার আছে দ্বাদশ ভাবে, অর্থাৎ এই জাতকের লগ্ন হচ্ছে তুলা। আমি নাম্বারিং করে দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে। লগ্ন তুলা, সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ভাবে রাহু, তৃতীয় ভাব ফাঁকা, চতুর্থ ভাবে রবি, বুধ শনি অবস্থান এবং পঞ্চমে শুক্র চন্দ্র, ষষ্ঠ ফাঁকা, সপ্তম ফাঁকা, অষ্টমে কেতু, নবমে বকরি মঙ্গল, দশম ফাঁকা, একাদশ ফাঁকা এবং দ্বাদশে জুপিটার বা বৃহস্পতি কিন্তু প্লেসমেন্ট হয়ে আছে। এটা কিন্তু আমরা D1 কুণ্ডলী দেখলাম, ঠিক আছে। আমরা D1 কুণ্ডলীতে কেরিয়ার নির্বাচন করার ক্ষেত্রে সবথেকে বেস্ট উপায় হচ্ছে, যে কোনো ব্যক্তি কেরিয়ার দেখব, তা সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রথমেই কেরিয়ারের জন্য যে ভাব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 6th হাউস বা ষষ্ঠ ভাব, আমরা সকলে জানি। তা এখানে আমরা D1 এর 6 লর্ডের যে প্ল্যানেট হয় সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। D1 এর 6 লর্ডের যে প্ল্যানেট সেটা কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ আমাদের। কিভাবে গুরুত্বপূর্ণটা সেটা পরে বলছি আমি, তবে এটা ইম্পর্টেন্ট। এখানে D1 এর 6 লর্ডকে আমরা D1 এর 6 লর্ড এখানে যেহেতু পাইছি অর্থাৎ মিন পাচ্ছি, তাহলে আমরা এটা জুপিটার, হ্যাঁ মানে জুপিটার অর্থাৎ বৃহস্পতি, 6 লর্ড হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, হ্যাঁ। এটা D1 এখানে নিলাম। এবার আমাদের যেহেতু কর্ম বিচার করছি, কর্ম বিচারের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে দশমাংশ কুণ্ডলী, হ্যাঁ। যদি বোর্ড ওয়ার্কে একটু প্রবলেম হয় বুঝতে, আমি কিন্তু মুখে বারবার বলে দিচ্ছি, তাই অসুবিধা আশা করি খুব একটা হওয়া উচিত নয়। আমরা তাহলে পাশে তাহলে দশমাংশ কুণ্ডলীটা রেখে নেবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, দশমাংশ কুণ্ডলীটা আমার ফোনে D1টার ছবি তোলা ছিল ওনার হরস্কোপে, তাই আর কি দেখাতে পারলাম। D10টা আমি সফটওয়্যারে বার করে দিয়ে রেখে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করুন সকলে। আমি মূলত হরস্কোপ এক্সপ্লোরার সফটওয়্যার ইউজটা বেশি করি, তাই আমি ওখান থেকে ইউজ করে বার করে দিচ্ছি 2 মিনিটের মধ্যে। ডেট অফ বার্থ ছিল 27 জানুয়ারি 1993 সাল, 1993। টাইম ছিল 0020 AM। প্লেস ছিল আমাদের শিউড়ি, বীরভূম। শিউড়ি, বীরভূম, ওকে। এখানে দশমাংশ কুণ্ডলীটা আমরা তাহলে পেয়ে যাবো। দশমাংশ কুণ্ডলী লগ্ন বেরিয়েছে, সেটা হচ্ছে এটাই, হ্যাঁ। দশমাংশ কুণ্ডলী লগ্ন বেরিয়েছে এটাই। এখানে আমরা যদি নাম্বারিং প্রথমে করে নিই বোঝার সুবিধার্থে 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12, ঠিক আছে। লগ্নে রাহু বসে আছে, লগ্নে রাহু বসে আছে, 7th এ কেতু বসে আছে, দ্বাদশে মার্কারি বসে আছে, একাদশে শান বসে আছে, 9th হাউসে বসে আছে অনেক কটা প্ল্যানেট। ভেনাস বসে আছে, ভেনাস, মার্স, জুপিটার, মুন। ভেনাস, মার্স, জুপিটার, মুন, ঠিক আছে। ভেনাস, মার্স, জুপিটার, মুন বসে আছে। আর এদিকে বসে আছে শনি,
থার্ড হাউসে স্যাটার্ন বসে আছে, থার্ড হাউসে স্যাটার্ন। এটা হলো দশমাংশ কুণ্ডলী। এরপর আমরা কি করব, দশমাংশ কুণ্ডলীটা দেখার পর আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে বা জানার জন্য, সেটা হচ্ছে যে ধর দশা কি চলছে বা দশা কেমন ইত্যাদি, হ্যাঁ। কারণ দশা একটা ভাইটাল রোল পালন করবে তার ক্যারিয়ারে, আপ ডাউন হবে কেমন বা তার ক্যারিয়ার কতটা গুড চলবে বা ব্যাড চলবে ইত্যাদি। তবে আপাতত আমরা দশাকে এখানে নিচ্ছি না, কারণ তার আগে কিছু নিয়ম আছে, এই দুটো অ্যাপ্লাই। দেখুন এখানে সবথেকে ইম্পর্টেন্ট, প্রথমে কি বলেছিলাম D1 এর 6 লর্ড হচ্ছে কে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা আমাদের ক্যারিয়ার ম্যাক্সিমাম হ্যাম্পার হয় না বা আমরা মোটামুটি একটা স্মুথ ক্যারিয়ার পাই তখনই যখন আমরা ষষ্ঠপতির ক্যারিয়ার চুজ করি। ম্যাক্সিমাম আমরা 6 লটের ক্যারিয়ার চুজ করলে ক্যারিয়ারে খুব বড় একটা ক্ষতি আমাদের সম্মুখীন হতে হয় না। আমি বলছি না যে একেবারেই হয় না, দশা বিপরীতে গেলে অবশ্যই সেখানে প্রবলেম আসে, বাট কোথাও না কোথাও আপনাকে একটা সেফটি জোনে রাখে। 6 হাউসে লর্ডের ওরিয়েন্টেড কোন রকম যদি সম্ভাবনা আর কি নির্দেশ করে কর্মে, তাহলে কিন্তু সেটা সুটেবল। এবার ধরেন এখানে জুপিটার মানে খালি টিচিং এমনটা নয়, জুপিটার অনেক ভাবে মানুষকে, তবে জুপিটার অবশ্যই বেনিফিট বা লাভজনক, কারণ একজন টিচার কি করে সোসাইটিতে একটা বড় ইমপ্যাক্ট ফেলে, তা সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলা এমন কোনো কাজই কিন্তু জুপিটারের অন্তর্গত হওয়ার সম্ভাবনা কিন্তু ভালো, এবং সেটা পজিটিভ আকারে, ঠিক আছে। কারণ শিক্ষা একটা পজিটিভ আকার ধারণ করে, তো বিভিন্ন রকম আছে, সোশ্যাল মিডিয়া আছে, সেটাও সোসাইটিতে ইমপ্যাক্ট ফেলে। তা সেটা যদি নেগেটিভ আছে, ধরি না জুপিটারের কথা ভাবতে পারি, সেটা কখনোই আমরা ভাবতে পারি না বা বলতে পারি না। তাই D1 এর 6 লর্ড জুপিটার। এখানে একটা নিয়ম রুলস লাগু হয়, সেটা হচ্ছে 2 6 10 2 6 10, ঠিক আছে। দ্বিতীয় ভাবকে আমরা অর্থের ভাব বলি, ষষ্ঠ ভাবকে আমরা ডেইলি রুটিনে যেটা কাজ করি সেটা, এবং যেখানে কাজ করি বা যাদেরকে নিয়ে কাজ করি বা যাদের সাথে কার্যকলাপটা হয় সেটা হচ্ছে 10th হাউস আমরা আর কি বলে থাকি। তাই এটার ইম্পর্টেন্ট এখানে আমরা চেক করব না, এখানে কি চেক করব যে আমার এই 2 6 10 এর D10 এর লগ্ন পড়েছে কিনা। আসলে সচরাচর 2 6 10 এর লগ্ন D10 এ পড়লে ক্যারিয়ারে সাকসেসের জায়গাটা কত না কত স্মুথ হতে দেখা যায়। কথার মানে বলছি, ধরুন এনার তুলা লগ্ন, তার দ্বিতীয় কে, দ্বিতীয় হচ্ছে বৃশ্চিক, যদি এনার বৃশ্চিক লগ্ন হতো D10 এ, তাহলে মোটামুটি দেখে বোঝা যেত যে লাইফে ইনি কিন্তু প্রোগ্রেস করতে পারবে, কত না কত একটা স্মুথের জায়গা কিন্তু রয়েছে। যেমন এনার যেমন ষষ্ঠ, তুলা লগ্নের ষষ্ঠকে মিন, এই যে তুলা লগ্নের ষষ্ঠে যখন এখানে মিনেই পড়েছে তার লগ্ন, অর্থাৎ এই ব্যক্তি বা এই জাতক ক্যারিয়ারে রাইজ করতে পারে বা একটা রাইজ করার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে, এবং সেটা একটা স্মুথ ক্যারিয়ারে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু নির্দেশ করছে কিভাবে, কারণ তার 6 লর্ড যেটা দেখাচ্ছে, 6 হাউস যেটা দেখাচ্ছে, সেটাই যে রাশি, সেই রাশিটাই কিন্তু দশমাংশ কুণ্ডলী কিন্তু লগ্ন পড়েছে। এছাড়া যেমন তুলা লগ্নের ক্ষেত্রে দশম হচ্ছে কর্কট রাশি, তাহলে কর্কট রাশি লগ্ন এই জাতকের এই জাতক বা জাতিকার ক্ষেত্রে যদি হতো, সেক্ষেত্রেও তার কিন্তু ক্যারিয়ারে, তাহলে আমরা কিন্তু D1 এর 6 লর্ড জুপিটারের ইম্পর্টেন্ট আছে, সেটাকে বাদ দেওয়া যাবে না, কারণ এটার ইমপ্যাক্ট থাকলে ক্যারিয়ারে আমরা মোটামুটি যতই খারাপ দশা যাক না কেন একটা স্মুথ ক্যারিয়ার পাওয়ার সম্ভাবনা থেকে থাকে। এবং কতটা সাকসেসফুল বা কতটা স্মুথ ক্যারিয়ার পাবো সেটা সেকেন্ড 6 10 লটের যদি পড়ে থাকে সেটা, আর তার মানে বাকিগুলি খারাপ এমনটা কিন্তু নয়, তবে সেকেন্ড 6 10 পড়লে একটা প্রভাব থাকেই থাকে। ম্যাক্সিমাম যাদের ক্যারিয়ার সেকেন্ড 6 10 থাকে তাদের ক্যারিয়ার কিন্তু নরমাল ক্যারিয়ার হয় না, একটু ভালো ক্যারিয়ার এবং সোসাইটিতে ইমপ্যাক্ট পড়বে ভালো মতো ভাবে, সেই সমস্ত ক্যারিয়ারে কিন্তু থাকে, বা ভালো অর্থ ইনকাম। আমরা কর্ম কেন করি? অর্থ রোজগারের জন্যই তো করি, তাই না? অর্থ সম্পদ, তাহলে এই জাতক বা জাতিকা এমন ক্যারিয়ারে থাকবে সেখানে ভালো মতো অর্থ রোজগার আসবে বা ভালো মতো ওয়েলথ আর কি তিনি তৈরি করতে পারবেন ক্যারিয়ারের মাধ্যমে, বা ভালো অপরচুনিটি পাবে, এটা নির্দেশ করে। কারণ আমরা দেখলাম তুলা লগ্নের ষষ্ঠ রাশি হচ্ছে মীন রাশি, সেই মীন রাশি পড়েছে এখানে লগ্ন, তা সেটা একটা কিন্তু পজিটিভ পয়েন্ট। এরপর আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যে পদ্ধতিটা, সেটা হচ্ছে D10 এর তিনখানা নিয়ম আর কি বা রুলস আছে, যেটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে, যেটাকে আমরা বলি দেবতাদের রুলস বা দেবতাদের নিয়ম। আমি আপনাদেরকে পূর্বে দেবতাদের প্রত্যেকটা দেবতার কার্যকারিতা আগে লিখে দিয়েছি, কারণ আমি বলেই যে আমাদের যে তিনটে রুলস আছে দেবতা দেখা, সেই তিনটে রুলস কিন্তু খুব ইম্পর্টেন্ট বা কার্যকরী। কারণ দেবতাটা যদি ঠিকঠাক ভাবে আমরা বুঝতে পারি, তাহলে একটা আইডেন্টিফাই পেয়েই যাই, জাতকের সাথে যদি আমরা কনসাল্ট করি তাহলে বুঝতে পারবো যে তার ক্যারিয়ারে লাইফে কোন দিকে হতে পারে, এবং ম্যাক্সিমাম প্রায় 90 to 95%
ক্ষেত্রেই আপনি দেখবেন যেভাবে আর কি দশমাংশ কুণ্ডলীর দেবতা নির্ণয় করে আমরা পাই, সেটাই আমাদের কেরিয়ার কিন্তু হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে আমাদের কেরিয়ারে কোন কোন দেবতা কি কি কেরিয়ারের সম্ভাবনা নির্দেশ করে থাকে, এটা কিন্তু প্রবল মাত্রায় আমাদেরকে আগে থেকে কিন্তু জেনে রাখতে হবে। তাহলে কেরিয়ারের এনার যদি দেবতা বার করতে হয়, তাহলে এনার প্রত্যেকটা প্ল্যানেটের ডিগ্রি কিন্তু আমরা লাগবে। তার আগে বলে রাখি, দেবতা বার করার নির্ণয় করার ক্ষেত্রে আমরা তিনটে যে দেবতা দেখব, প্রথমত হচ্ছে D10 এর লগ্নর, ঠিক আছে, তারপরে লগ্নপতি, তারপরে দশমপতি। হ্যাঁ, তাহলে D10 চার্টে লগ্ন কোন দেবতা নির্দেশ করছে সেটা আমাদেরকে প্রথমে আগে নির্ণয় করতে হবে। D10 চার্টের লগ্ন হচ্ছে কি, এখানে মীন লগ্ন, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে রুলস এর নিচে লিখি D10 এর লগ্ন হচ্ছে মীন। এবার হচ্ছে D10 এর লগ্ন আমরা মীন পেয়েছি, আমরা দেবতা বার করতে গেলে আমাদেরকে ডিগ্রি লাগবে। তো ডিগ্রিটা কার নেবো, আমরা D1 এর লগ্নে ডিগ্রিটাকে নেব। হ্যাঁ, যখন ভিডিও দেখবেন তখন অসুবিধা হবে না, কারণ ভিডিওতে, আচ্ছা, D1 এর লগ্নে ডিগ্রি হচ্ছে 17 ডিগ্রি 48 মিনিট, 17 ডিগ্রি 48 মিনিট। D1 এর লগ্নে ডিগ্রি কত, 17 ডিগ্রি 48 মিনিট। হ্যাঁ, 17 ডিগ্রি 48 মিনিট। আচ্ছা, ওকে। নেক্সট আমরা যেটা দেখবো সেটি হচ্ছে D10 চার্টের লগ্নপতি সেটা কোন রাশিতে বসে আছে। D10 চার্টের লগ্নপতি, তাহলে আমরা এবারে কি দেখবো, নেক্সট রুলস, D10 চার্টের লগ্নপতি, লগ্নপতি D10 চার্টের লগ্নপতিকে বৃহস্পতি। তাহলে আমরা এখানে প্রথমে D10 চার্টের লগ্নপতি বৃহস্পতি লিখে দিলাম। বৃহস্পতি লেখার পর আমরা দেখবো যে জুপিটার বসে আছে কোথায়, জুপিটার বসে আছে কোথায়, আমরা দেখতে পাচ্ছি জুপিটার বসে আছে বৃশ্চিক রাশিতে, স্করপিও, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দেবো বৃশ্চিক রাশি। আসলে রাশিগুলা লিখছি এই কারণে, কারণ আমরা জানি যে দেবতা নির্ণয় করতে গেলে আমাদেরকে কিন্তু রাশিগুলির কথা কিন্তু দেখতেই হবে, নাহলে হবে না। তাহলে এবার আমাকে দেখতে হবে যে জুপিটার কত ডিগ্রিতে আছে। জুপিটার আছে 20 ডিগ্রি 55 মিনিট 43 সেকেন্ড। জুপিটার আছে 20 ডিগ্রি 55 মিনিট, ঠিক আছে, 43 সেকেন্ড। 20 ডিগ্রি 55 মিনিট 43 সেকেন্ড, 20 ডিগ্রি 55 মিনিট 43 সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে যে D10 চার্টের দশমে দেখবো। D10 চার্টের দশমপতি, D10 চার্টের দশমপতিকে এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুপিটার। জুপিটার কোথায় বসে আছে, বৃশ্চিকে বসে আছে। ডিগ্রি কি সেম, 20 ডিগ্রি 55 মিনিট 43 সেকেন্ড। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যে এই দেবতা কি কি নির্দেশ করছে সেটাকে আমাদেরকে পার করতে হবে। হ্যাঁ, D10 এর লগ্ন মিন 17 ডিগ্রি 48 মিনিট, D10 এর লগ্নপতি বৃহস্পতি বৃশ্চিক রাশিতে 20 ডিগ্রি 55 মিনিট 43 সেকেন্ড, D10 এর দশমপতি বৃহস্পতি সেও আর কি সেম আর কি নির্দেশ করছে। এবার আমাদেরকে নির্দেশ বার করতে হবে যে দেবতা কি নির্দেশ করছে, কারণ আমাদের যদি দেবতাটা না বার করতে পারি তাহলে অ্যানসারটা আমরা পাবোই না কোনোভাবে। তাহলে প্রথমত হচ্ছে লগ্ন মিন 17 ডিগ্রি 48 মিনিট কি দেবতা নির্দেশ করছে। যদি আমরা যে চারটাকে আমি আগে পূর্বে মেনশন করে লিখিয়ে দিয়েছিলাম যে দেবতার তা, সেখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো প্রথমত হচ্ছে 12 নম্বর হচ্ছে আমাদের ডিগ্রি 17 ডিগ্রি 48 মিনিট, 17 ডিগ্রি 48। আচ্ছা, 12 নম্বর রাশি বেরিয়েছে। 12 নম্বর আমাদের কিন্তু ইভেন সাইন, ইভেন সাইনে 17 ডিগ্রি 48 পড়বে আমাদের বরুণ। 17 ডিগ্রি 48 পড়বে বরুণ দেবতা, ঠিক আছে। 17 ডিগ্রি 48 পড়বে কি, বরুণ দেবতা, বরুণ 17 ডিগ্রি 48, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে বরুণ, D10 এর লগ্ন মিন 17 ডিগ্রি 48 মিনিট, সেটা কিন্তু বরুণ দেখাচ্ছে। তারপরে আমরা যে স্করপিও দেখি, স্করপিও কিন্তু 8 নম্বর সাইন, 8 নম্বর সাইনও আমরা জানি ইভেন সাইন। হ্যাঁ, ওখানে ডিগ্রি হচ্ছে 20 ডিগ্রি 55 মিনিট 43 সেকেন্ড।
20°55'43" ইভেন সাইনে আমরা জানি রাক্ষস পড়বে, ঠিক আছে? 18 থেকে 8 রাক্ষস, দেবতা রাক্ষস আসবে এখানে। যেহেতু লগ্নপতি আর ডিজেনের টেগুলার সেম, তাই সেম রাক্ষস, তাহলে এখানে তিনখানা দেবতা পেলাম, একটা বরুণ আর দুটো রাক্ষস। এখানে অসুবিধা খুব একটা হওয়ার কথা নয়, কারণ আমরা দুখানা যেহেতু জায়গাটা ঠিকঠাক পেয়ে গেছি দেবতার, বরুণ আর রাক্ষসের জায়গাটা। হ্যাঁ, আচ্ছা, এবারে হচ্ছে বরুণের যে রুলিং প্ল্যানেট হচ্ছে শনি, আর রাক্ষসের রুলিং প্ল্যানেট হচ্ছে কে? রাহু। ঠিক আছে, বরুণের রুলিং প্ল্যানেট কে? শনি, আর রাক্ষসের রুলিং প্ল্যানেট কে? রাহু। এটা আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম। এবার আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে লিস্টে আর কি দিয়েছিলাম, যে কোন দেবতা কি কর্মকে আর কি নির্দেশ করে। ঠিক আছে, কোন দেবতা কি কর্মকে নির্দেশ করে থাকে। দেখুন, বরুণ দেবতার কর্ম কিন্তু ভালো। ঠিক আছে, বরুণ দেবতার কর্ম কিন্তু ভালো মতো পজিটিভ নির্দেশ করে, যেমন সেলসম্যান, ওয়াটার সংক্রান্ত কাজ, ফরেন সংক্রান্ত কাজ, ডাক্তার, মেডিসিন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, ঠিক আছে, পোর্টের কাজ, এই সংক্রান্ত কাজ ম্যাক্সিমাম বরুণ আসলে আমরা ডিটেনে এটা বুঝি যে ব্যক্তি কেরিয়ারের টপ লেভেল জায়গায় পৌঁছাতে পারে, কারণ বরুণ কিন্তু খুব পজিটিভ। এমনকি গভর্নমেন্ট সার্ভিস হওয়ার সম্ভাবনাও কিন্তু বরুণ দেবতা এলে নির্দেশ করে। তাই আমরা বরুণকে পেয়েছি, তার সাথে কি পেয়েছি? রাক্ষসকে পেয়েছি। রাক্ষস ওকে যে কোনো কাজ, পরিবর্তনশীল হওয়া কাজ, এমন কোনো কাজ, বা যেখানে প্রচুর মানুষের সঙ্গম হয় বা প্রচুর মানুষকে নিয়ে কাজ করা হয় বা প্রচুর মানুষের জন্য কাজ করে এমন কোনো কাজ, বা যে সমস্ত কাজে খুব চিটিং ফ্রড থাকে বা ছল চাতুরি থাকে এমন সংক্রান্ত কাজ, ঠিক আছে, বা লাইক রহস্যময় কাজ, এই সংক্রান্ত কাজ কিন্তু কে নির্দেশ করে থাকে? আমাদের রাক্ষস যে দেবী আছে বা দেবতা আছে সেটা আর কি নির্দেশ করে থাকে। তাহলে মোটামুটি এই কেরিয়ারের মধ্যেই তার ম্যাক্সিমাম, যে বললাম প্রথমেই 90 to 95% ক্ষেত্রে তার এই কেরিয়ারের মধ্যে কিন্তু কর্মটা কিন্তু হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। এবার আমাদেরকে একটু ব্রেন খাটাতে হবে। কিরকম ব্রেন খাটাতে হবে? এমন এর মধ্যে এমন একটা কেরিয়ার ভাবতে হবে, এবং তার সাথে যদি কনসাল্ট করেন ব্যক্তির সাথে, তাহলে আর কি ক্লিয়ার হয়ে যাবে। সেটা কিন্তু জুপিটারে ইনভলভ কম বেশি থাকতে হবে, কারণ জুপিটারে ইনভলভ যদি থাকে তাহলে কিন্তু ব্যক্তির লাইফে মোটামুটি ঠিকঠাক ভাবে এগিয়ে যেতে পারবে, এটা কিন্তু কনফার্ম আর কি নির্দেশ করে থাকে। হ্যাঁ, যাই হোক, সেটা আপাতত আমরা এখানে পেলাম। আমি কিন্তু এখনো সিদ্ধান্ত আসা কিন্তু বলিনি। হ্যাঁ, এবার কাজটা কি বলবো আমরা? ব্যক্তি বার করার পর জুপিটারের প্রাধান্য দেখার পর এইটুকু বলছিলাম যে ব্যক্তি যে কোনো যে কেরিয়ারে যাবে, বরুণ যেহেতু এসে, বরুণ কিন্তু খুব ভালো, সে যেখানে টপ লেভেল জায়গায় পৌঁছাতে পারে, বা যেমন ডক্টর, মেডিসিন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ইত্যাদি, ঠিক আছে, বা জল সংক্রান্ত কোনো কাজ ইত্যাদি কিন্তু বরুণ নির্দেশ করে। রাক্ষস কি করে? রাক্ষস লাগে রাহু, দেখতেই পাচ্ছেন, রহস্যময় টাইপের এগুলো নির্দেশ করে, বা যেখানে প্রচুর সংখ্যক মানুষকে নিয়ে কাজ করা হয় বা একাধিক মানুষের জন্য কাজ করা হয়, এগুলো কিন্তু কম বেশি নির্দেশ করে থাকে। এবার আমরা কাজটা করব, যেটা সেটা হচ্ছে যে এনার দশাটাকে আর কি চেক করতে হবে। দশা কি বলছে, কারণ দশাটা দেখে আমরা কিন্তু তার লাইফে ক্যারিয়ারটাকে ঠিকঠাক ভাবে গাইড করতে পারবো। কারণ যখন কোনো ব্যক্তির বর্তমান দশা যখন জুপিটার চলছে, তাহলে আমরা তাকে জুপিটার ওরিয়েন্টেড কর্ম বললে সে লাইফে মোটামুটি প্রোগ্রেস করে, কিন্তু তখন জুপিটার ছেড়ে দিয়ে ধরুন শনি চলে এলো, জুপিটারের উপর শনি আসবে, তাহলে কিন্তু স্যাটার্ন ওরিয়েন্টেড এমন কোনো কর্ম কানেক্ট হলে সেটা বেটার হয়ে থাকে। হ্যাঁ, যারা দেখবেন গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা লাগু, এই যে 6 লটের সাথে কানেক্ট কিন্তু কম বেশি থাকে আপনাদের ক্যারিয়ারে বা কর্মে। হ্যাঁ, কারণ ওটা থাকলে তবেই কিন্তু আপনার লাইফটা ওই 60 বছর অবধি যে জব করবেন বা চাকরি করবেন, আর সেটা 6 লটের কিন্তু কানেকশনের একটা থাকে। যদি কানেকশন ব্রেক করে তাহলে তখন দেখবেন ক্যারিয়ার চেঞ্জ বা ক্যারিয়ার পরিবর্তন, এমনকি কর্ম চলে যাওয়ার জায়গাও কিন্তু নির্দেশ করে থাকে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে দশা। তাহলে দশাটা বার করতে গেলে আমরা একবার হরস্কোপ এক্সপ্লোরে চলে যাব, সেখানে বর্তমান প্রেজেন্ট দশা কি চলছে সেটাকে আমরা স্টাডি করব। এবার আমরা খেয়াল করে দেখতে পাবো বর্তমান জাতকের বুধের মহাদশা চলছে, 2019 সাল থেকে স্টার্ট হয়েছে বুধের মহাদশা। ঠিক আছে, বুধের মহাদশা আমরা
দুদিকে ভেঙে নেব, একটা হচ্ছে মহাদশার পার্টে ভেঙে নেব, আর একটা আমরা ভেঙে নেব অন্তর্দশার পার্টে। এটা কি হবে, সুবিধা হবে। একটা কিছু ভাঙবো মহাদশার পার্টে একবার, আর একটা ভাঙবো অন্তর্দশার পার্টে। মহাদশা যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে বর্তমানে আজকে হচ্ছে 3 মার্চ 2024 সাল সানডে, তাহলে আজকে বর্তমান চলছে বুধের মহাদশা, আর অন্তর্দশা চলছে শুক্র স্টার্ট হয়েছে কত 10ই জানুয়ারি 2023 থেকে। আচ্ছা ঠিক আছে, বুধ চলছে, তাহলে মহাদশা চলছে সেটি হচ্ছে বুধ, আর অন্তর্দশা চলছে শুক্র। বুধের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা, শুক্রের অন্তর্দশা চলবে সেটি হচ্ছে 10ই নভেম্বর 2025 সাল পর্যন্ত, ঠিক আছে। 10 নভেম্বর 25, 10ই নভেম্বর 25 সাল পর্যন্ত চলবে, ঠিক আছে, 10ই নভেম্বর 25 সাল পর্যন্ত চলবে। মহাদশা ক্ষেত্রে যেহেতু বুধেরই চলছে লং টার্ম, প্রায় 2036 পর্যন্ত চলবে, তাহলে অত মাথা ঘামিয়ে লাভ নাই। অন্তর্দশা গুলাকে যদি আমরা ভাঙি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আসবে কে, রবি আসবে, হ্যাঁ, তারপরে আসবে রবি। রবি 10ই নভেম্বর 2025-এ স্টার্ট হবে এবং চলবে 17ই সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত। 17ই সেপ্টেম্বর 2026 সাল পর্যন্ত, ঠিক আছে। তারপরে আসবে চন্দ্র। চন্দ্র 17ই সেপ্টেম্বর 2026 থেকে স্টার্ট হবে, 16ই ফেব্রুয়ারি 2028। চন্দ্র চলবে, এটাকে আমি ভেঙে দেখাবো এই তিনটাকে, তারপরটা আমি ভাঙবো না, তারপরে অ্যাপ্লাইড ডাইরেক্ট দেখিয়ে দেবো। চন্দ্র দেখলাম কত, 16ই ফেব্রুয়ারি 2028 পর্যন্ত চলবে, 16ই ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত চলবে। আমরা যদি নোটিস করি দেখুন এটা কিন্তু কোনো ভাব টাবের নাম, মানে এটা ডেট 10ই নভেম্বর 2025 সাল, 17ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত চলবে, 16ই ফেব্রুয়ারি 2028 পর্যন্ত চলবে। একেবারে এটা ভাব টাব ভাবে নিয়েন না, হ্যাঁ, এটা কিন্তু ভাব একেবারেই নয়। এটা 10ই নভেম্বর 2025 সাল পর্যন্ত চলবে, বর্তমান টাইম থেকে 10 মানে নভেম্বর 2025 অবধি চলবে। রবি 17ই সেপ্টেম্বর, এখানে স্টার্ট হচ্ছে না, এত অবধি চলবে রবিটা। এবার মহাদশা অন্তর্দশাকে আমাদের রুলস বা থিওরিতে আনতে হবে, হ্যাঁ। আমাদের রুলস বা থিওরিতে কি বলা আছে দেখুন, আমাদের রুলস বা থিওরিতে কিন্তু টেকনিকটা বা পদ্ধতিটা একটু ডিফারেন্ট হলো, অ্যানসারে খুব ভালো পজিটিভ আছে। দেখুন বুধের মহাদশা, প্রথমে তো সূত্রটা কি, বুধের যেহেতু যার মহাদশা চলছে সে কোন ভাবে লর্ড, তাহলে প্রথমত হচ্ছে বুধ হচ্ছে 6 আর 9, সরি 9 আর 12 এর লর্ড, 9 and 12 এর লর্ড। কারণ বুধের মহাদশা হচ্ছে, বুধ হচ্ছে নবমপতি, তুলা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দ্বাদশপতি 9 and 12 লর্ড। সেকেন্ড হচ্ছে যে বুধ কোথায় প্লেসমেন্ট আছে, মার্কারি প্লেসমেন্ট যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে 4th হাউসে। তাহলে প্রথমত হচ্ছে কোন ভাবের লর্ড, তারপর লিখবো যে সে কোথায় বসে আছে, 4th হাউসে বসে আছে। তারপরে হচ্ছে সে কোথায় দৃষ্টি, 4th হাউসে বসলে কোথায় দৃষ্টি দেবে, 10th হাউসে, 10th হাউসে তার দৃষ্টি পড়বে, তাহলে তার লিখে দেবো 10th হাউস। হ্যাঁ, তারপর হচ্ছে শুক্রকে বার করতে হবে, শুক্র বার করতে হবে, শুক্র কোন ভাবে লর্ড, লগ্ন এবং অষ্টমপতি, তাহলে 1 আর 8 এর লর্ড, ফার্স্ট এবং 8 হাউসের লর্ড। শুক্র প্লেসমেন্ট হচ্ছে, বিনাশ হচ্ছে 5th হাউসে প্লেসমেন্ট, 5th হাউসে বসলে দৃষ্টি দেবে কোথায়, 11th এ। তবে অন্তর্দশার ক্ষেত্রে আমরা যেটা কাউন্ট করি সেটা হচ্ছে স্টার, হ্যাঁ, স্টারটাও ইম্পর্টেন্ট দিক, যে শুক্র কার নক্ষত্রে বসে আছে সেটাও কিন্তু আমরা কিন্তু অন্তর্দশার ক্ষেত্রে, মহাদশার ক্ষেত্রে কিন্তু সেই ইম্পর্টেন্টটা দিই না, হ্যাঁ। তাহলে শুক্র কার নক্ষত্রে বসে আছে, শুক্র বসে আছে কার নক্ষত্রে দেখাচ্ছে ফোনে, পূর্ব ভাদ্রপদ। আচ্ছা, পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমরা সকলে জানি যে জুপিটার স্টার, বৃহস্পতি স্টার হচ্ছে কে, বৃহস্পতি, স্টার কি হচ্ছে জুপিটার, ভেনাস পূর্ব ভাদ্রপদ তো জুপিটার। তাহলে বৃহস্পতি কোন কোন ভাবের লর্ড এখানে, বৃহস্পতি হচ্ছে 3rd and 6th হাউসের লর্ড, তাহলে বৃহস্পতি হচ্ছে আমরা এখানে 3rd and 6th হাউস লিখে দেবো। মহাদশার ক্ষেত্রে আর লেখার দরকার নেই, এখানে মহাদশা তো সেম কন্টিনিউয়াসলি সেম প্রসেসে চলতে থাকবে। আমরা কি করব, অন্তর্দশাকে অন্তত দুটো পার্টে ভেঙে দেখব। তাহলে রবি চলছে, রবি চলবে, তারপরে 17 রবি চলবে 2025 নভেম্বরের মিডল 10 তারিখের পর থেকে সেপ্টেম্বর 26 পর্যন্ত। রবি হচ্ছে কোন ভাবের লর্ড, তুলা লগ্নের ক্ষেত্রে একাদশ ভাবের লর্ড। রবি বসে আছে কোথায়, সান বসে আছে 4th হাউসে, দৃষ্টি দিয়েছে কোথায়, 10th হাউসে, 4th হাউসে বসে দৃষ্টি দিয়েছে 10th হাউসে, স্টার।
রবি কার স্টারে বসে আছে, সান স্টার পেয়েছে, কার সান স্টার পেয়েছে শোভনা হচ্ছে চন্দ্রমা স্টার। তাহলে এখানে আমরা এখানে চন্দ্রমা, তাহলে চন্দ্রমা হচ্ছে তুলা লগ্নের সাপেক্ষে দশম পতি, তাহলে আমরা 10 লিখে দিলাম। ওকে, তারপরে হচ্ছে চন্দ্রমা নিজের দশা চলবে, চন্দ্রমা অন্তর্দশা চলবে, চন্দ্রমা হচ্ছে দশম পতি, তাহলে আমরা 10 লিখে দিলাম। চন্দ্রমা প্লেসমেন্ট বসে আছে 5th হাউসে, তাহলে পঞ্চম লিখে দিলাম। 5th হাউসে বসলে 11th হাউসে দৃষ্টি পড়বে, 11th লিখে দিলাম। এবং আমরা সর্বশেষ আবার স্টার লিখে দেবো। স্টার হচ্ছে কি, চন্দ্রমা বেরিয়েছে পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ আমরা বৃহস্পতি স্টার, ঠিক আছে। তাহলে আমরা এখানে বৃহস্পতি লিখে দেবো। বৃহস্পতি হচ্ছে তুলা লগ্নের 3rd and 6th লর্ড, তাহলে এখানে 3 and 6 লিখে দেবো। এটা লিখে দিলে আমাদের কি হলো যে ব্যক্তির জীবন কেমন যেতে পারে সেটা সম্পর্কে আমরা একটা ভালো মতো ধারণা পেয়ে যাব। তার জন্য এবারে এটাকে ক্যালকুলেশন করে আমরা ভাগ করে এনার, আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে অ্যাক্টিভ হাউস কি কি চলছে, অ্যাক্টিভ হাউস যেমন চলবে সেই হিসাবে কিন্তু জাতক বা জাতিকা কিন্তু ফল বা রেজাল্ট পাবে। অ্যাক্টিভ হাউস কি চলছে সেটা নির্ধারণ করতে গেলে আমরা ক্যালকুলেশন করব, কি করব, স্টার কে দেখবো না, কারণ স্টার কিন্তু যেই ভাবটা আছে সেটা অ্যাক্টিভ হাউসের মধ্যে কাউন্ট হয়ে যায়। কারণ স্টারে যেই ভাবগুলি আছে সেই ভাবগুলি তখন জাতকের জীবনে অবশ্যই প্রতিফলিত হয়, অবশ্যই প্রতিফলিত হয়, মানে ভালো মতো সে কিন্তু সেই ভাবগুলির ইমপ্যাক্ট পাবেই স্টারে যেগুলি আছে, তাই স্টারকে কিন্তু আমরা কাউন্ট করেই নেব। কিন্তু আদার্স ভাবগুলিকে জন্য আমরা কি করব, যে দেখবো কোন হাউসটা রিপিট করেছে, কোন হাউসটা রিপিট করেছে সেই হাউসগুলোকে কাউন্ট করব। ধরুন আমরা যদি খেয়াল করি বুধের কিন্তু দশা অন্তর্দশা বোধ ক্ষেত্রে মিলিয়ে দেখবো, দশা অন্তর্দশা দশা অন্তর্দশা বোধ ক্ষেত্রে মিলিয়ে দেখবো, কি দেখবো, দেখুন আমরা এখানে চেক করব যে এদের মধ্যে কোন কোন, মানে স্টার কিন্তু দেখবো না, স্টার কিন্তু চলে এসেছে মানে তাকে, আর এটা কিন্তু ডেট আমি আবারও বলে দিয়েছি, এটা কিন্তু কাউন্ট করে নিয়ে না তাহলে মুশকিল আছে। এর আর এবং এর মধ্যে যদি আমরা দেখি রিপিট হাউস কি আছে, মানে ধরুন 9 12 4 আর 10, এখানে 9 12 4 বা 10 কেউ নেই, মানে এখানে রিপিটেড হাউস নেই, তাহলে অনলি অ্যাক্টিভ হাউস 3rd আর 6, তাহলে এখানে আমরা লিখবো এই অ্যাক্টিভ হাউস হচ্ছে 3rd হাউস আর 6th হাউস। ওকে, এটা কমপ্লিট। তার মানে বর্তমানে জাতকের 3rd এবং 6th হাউস সবথেকে ইমপ্যাক্ট ফেলবে লাইফে, যা যা 3rd হাউস এবং 6th হাউস নির্দেশ করবে ওই প্ল্যানেট সম্পর্কিত, সেটা কিন্তু জাতক বা জাতিকা অতি অবশ্যই তার জীবনে কিন্তু পাবে। আপনারা যারা ভিডিওটি দেখবেন বা আপনারা যারা লাইভ ক্লাস করছেন আপনারা নিজেদের বাচ্চাদের মিলিয়ে দেখে নিতে পারেন, দেখবেন অ্যাক্টিভ হাউসে যেটা আসবে সেটাই কিন্তু সম্পূর্ণ মাত্রায় নির্দেশ করে। এবার দেখুন আমরা এই ক্লাসের ক্ষেত্রে আমরা কেন লিখি নাই, কারণ ওই সেম চলছে, তো সেক্ষেত্রে আমরা 9 12 4 10 লিখে দেব, 9 12 4 10 লিখে দেব। ওকে, এবার দেখুন রবি চলবে, রবির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি অ্যাক্টিভ হাউস কি আসবে, অ্যাক্টিভ হাউস স্টারটা কিন্তু আসবে, স্টারের ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্ট করার কোনো প্রয়োজন নাই, স্টার কিন্তু অলওয়েজ রিপিট করুক আর না করুক স্টার কিন্তু কাউন্ট হবে। এখানে যদি আমরা খেয়াল করে থাকি সেটা হচ্ছে যে 9 12 4 10 এর মধ্যে 4 কিন্তু রিপিট আছে, 10 তো রিপিট আছে, চতুর্থ রিপিট আছে, 10th রিপিট আছে, কিন্তু আমরা যদি স্টারে দেখি 10th রিপিট 10th আছে, তাহলে 10th কিন্তু কাউন্টে আসবেই, তাই 10th কে আবার বেশি লেখার দরকার নেই, তাহলে আমরা 4th কে লিখবো একবার, 4th লিখবো একবার, আবার 10th লিখবো। তাহলে এই সময় অ্যাক্টিভ হাউস হচ্ছে 4th হাউস আর 10th হাউস, অর্থাৎ 10ই নভেম্বর 2025 এর পর থেকে জাতকের জীবনে 4th হাউস এবং 10th হাউসের ইমপ্যাক্ট ভালো মতো দেখা যাবে, ভালো মতো দেখা যাবে। আপনারা নিজেদের বাচ্চারাও এই সেম ক্যালকুলেশন করে কিন্তু বার করে নিতে পারেন, 4th এবং 10th হাউসের ইমপ্যাক্ট কিন্তু ভালো মতো দেখা যাবে এই বুধের মহাদশায় এবং রবির অন্তর্দশায়। তারপরে চলে আসি চন্দ্রের অন্তর্দশা, কি বলছে 9 12 4 10, তাহলে এখানেও আমরা যদি রিপিটেড নাম্বার দেখি অনলি ফর 10, দেখুন 10th হাউস এখানেও আছে, এখানে 10th হাউস আছে, তাহলে এখানে 9 12 4 10 এর মধ্যে অনলি এক স্টারের ক্ষেত্রে কাউন্ট করব না, কারণ স্টার কিন্তু অলওয়েজ রেজাল্ট দেয়, স্টারকে রিপিট হওয়ার প্রয়োজন পড়ে না। তাহলে এখানে আমরা অ্যাক্টিভ হাউস কি লিখবো, অ্যাক্টিভ হাউস লিখবো সেটা হচ্ছে যে 10th হাউস যদি রিপিট করেছে একবার লিখবো 10, আর যদি স্টার হিসেবে যেটা দেখাচ্ছে সেটা তো হবেই, 3rd হবে এন্ড 6 হবে। এখানেও কিন্তু 10 লেখা আছে স্টারের, কিন্তু তখন আমি একবার 10 লিখি আর দুবার 10 লিখি সে তো 100%ই রেজাল্ট দেবে, 100% এর তো বেশি আর কিছু হয় না, তাই দুবার 10 লেখাও মানে হয় না, একবার 10 লিখলেই ঝামেলা শেষ, তাই জন্য কিন্তু ওখানে কিন্তু মেনশন করা নাই, তবে আমি ভুলটা যাতে না হয় সেই জন্য কিন্তু বলে রাখলাম। তাহলে জাতকের বর্তমান জীবনে বুধের মহাদশা শুক্রের অন্তর্দশা চলছে 3rd আর 6, তাহলে জাতকের জীবনে এই সময় যে কাজ করবে সেখানে কি হবে, নতুন নতুন যোগাযোগ বাড়বে, অপরচুনিটি বাড়বে, লাইফে প্রোগ্রেস বাড়বে, তবে কিন্তু 6 হাউস যেহেতু এসেছে, যদি ষষ্ঠ ভাব ওরিয়েন্টেড কোনো কাজ থাকে তাহলে ভালো কথা, না হলে কিন্তু কোনো রকম লিগ্যাল প্রপার্টি কিনতে পারে,
অথবা লিগ্যাল সংক্রান্ত কোন রকম সমস্যায় কিন্তু জর্জরিত হতে পারে। 6 হাউস এসে যেতে হলে এবার খালি প্রপার্টি কিনলেই যে ষষ্ঠ ভাব তার রেজাল্ট দেয় এমনটা নয়, অনেক ক্ষেত্রে কি হয় আপনি লিগ্যাল ব্যাপারে জড়িয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু ষষ্ঠ ভাব কিন্তু দেখা যায়। তবে এখানে বুধের মহাদশা এবং শুক্রের অন্তর্দশা এসেছে, তাই শুক্র কিন্তু পজিটিভই নির্দেশ করছে, তাই এখানে কোনোভাবে ইনভেস্ট করাকেই পজিটিভ ভাবে শো করতে চাইছে, যেহেতু দশা অন্তর্দশা যে লর্ড সে কিন্তু পজিটিভ দেখাচ্ছে, সেই কারণে থার্ড এবং সিক্স হাউসের তার কিন্তু রেজাল্ট সম্পূর্ণ আমরা দেখতে পাবো। তারপরে ফোর্থ আর 10th হাউসে দেখতে পাবো, তার মানে তখন তার ফ্যামিলির হয়তো যদি ম্যারেজ হয়ে থাকে তো সে সময় সন্তান হতে পারে, তার সোসাইটিতে নেম ফেম বাড়বে, বা বাড়ি তৈরি করবে, বা নিজস্ব একটা প্রতিষ্ঠানের জায়গা কিন্তু ক্রিয়েট করবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। কারণ ভালো কিছু কেন বলছি, কারণ রবি আছে, রবি নেম ফেম ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে, সেই কারণে আলটিমেট এইভাবে আমরা অ্যাক্টিভ হাউস গুলোকে ব্যাখ্যা করতে পারি। তবে আমরা সেটা হচ্ছে তার পুরো জীবন, আমাদের টপিক ছিল আজকে কর্ম নিয়ে বলা, তাই কর্মে আমরা ফিরে চলে আসি। কি করবো এবার, এই যে কেমন যাবে এটা যদি আপনি বুঝতে না পারেন যে কি যাবে, তাহলে আপনি ডাইরেক্ট চার্জ করবেন যে অন্তর্দশা কে চলছে, অন্তর্দশা ভেনাস চলছে, সোজা দেখবেন যে D10 চার্টে ভেনাস বসে আছে কথায়, D10 চার্টে ভেনাস বসে আছে কথা, ভেনাস কোন ভাবে লর্ড এটা চেক করবেন না, চেক করবেন কি ভেনাস বসে আছে কথায়, ভেনাস বসে আছে কথায় সেটা আমরা কিন্তু এখানে মেনশন করব। তাহলে D10 এ ভেনাস বা লিখে দিই শুক্র বসে আছে 9th এ, D10 এ ভেনাস বসে আছে 9th এ, তারপরে কি আসবে, রবি আসবে, রবি D10 এ রবি বসে আছে কথায় 11th এ, তারপরে আসবে চন্দ্র, D10 এ চন্দ্রমা বসে আছে কথায় 9th এ, তারপরে আসবে মঙ্গল, মঙ্গল বসে আছে কথায় D10 এ 9th এ, অর্ধেক প্ল্যানেট এই 9th এ, মানে ক্যারিয়ারে হয় পিতার সাপোর্ট, না হলে ক্যারিয়ারে লাক সাপোর্ট ভালো মতো দেখা যাবে, অর্ধেক অনেক গ্রহ এক চারটে গ্রহ বসে আছে 9th এ। আচ্ছা, তাহলে ধরুন রাহু আসবে, রাহু বসে আছে কথায় লগ্নে ফার্স্টে, তাহলে তিনি যে ক্যারিয়ারে চুজ করুন না কেন পরবর্তী প্রত্যেকটা অন্তর্দশায় মোটামুটি শুভ ভাবগুলোকে দেখাচ্ছে, 9th 11 9 9 ফার্স্ট, 9 দেখানো ক্যারিয়ারের জন্য অনেক সময় খারাপ হয়, অনেক সময় খারাপ হয় বলতে গেলে 9 কে বেকারত্বের আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট ভাব ধরা হয়, দেখবেন ম্যাক্সিমাম যারা বেকারত্ব ভোগে বা বেকারত্ব সমস্যা আছে জীবনে বা কোনো রকম ক্যারিয়ারে সেটেল হচ্ছে না, তাদের ম্যাক্সিমাম কিন্তু নবম ভাবের কারণেই হয়, তাই নবম ভাবকে বেশি ভাগ্য বা পিতার সাপোর্ট বলে আনন্দ হওয়ার কোনো কিছু নেই, কারণ 9th হাউস কিন্তু বেকারত্ব কিন্তু নির্দেশ করে থাকে বা বেকারত্ব কিন্তু দিয়ে থাকে, তাই অতটাও যে পজিটিভ এমন কিছু নয়। হ্যাঁ, তবে 9th হাউস যদি থাকে সে ব্যক্তি যদি একটা ঠিকঠাক কর্ম করে, মানে লাইক ধরুন এই জুপিটারের ওরিয়েন্টে যেটা ফার্স্টে এসেছিল বা বরুণ বা রাক্ষস এই যে কম্বিনেশনে যদি কাজ করে, তাহলে 9th হাউস পজিটিভই দেখাবে, কারণ সেটা তো সে তার ডেস্টিনি অনুসারে ক্যারিয়ার চুজ করছে বা ডেস্টিনি অনুসারে সে কর্ম করছে। এটা এটা বার করার পর আমরা বুঝলাম প্রথমত হচ্ছে জুপিটারের ভাইব্রেশন দরকার, তখন জাতক বা জাতিকা আমার কাছে এসেছে কি ক্যারিয়ারে আছে বা না আছে আমি জানি সম্পূর্ণটা তার সম্পর্কে, তো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমাদের রুলস কতটা কার্যকরী, তো জুপিটারে ইমপ্যাক্ট থাকবে এমন ক্যারিয়ার আসবে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট বেরিয়েছিল, তাহলে জুপিটারের ভূমিকা থাকবে। নেক্সট আমরা দেখেছিলাম যে 2 6 10 এর মধ্যে লগ্ন উদিত হয়েছিল কিনা দশমাংশ কুণ্ডলীতে, যদি উদিত হয় সেটাকে আমরা পজিটিভ চোখে দেখি, আদার্স গুলোকে খারাপ চোখে দেখি এমনটা বলি নাই, বাট 2 6 10 এর একটা কথা না কথা স্মুথ বা সহজে হওয়া বা একটা সাপোর্টেড জোন পাওয়া, এটা কিন্তু 2 6 10 এর ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায়, তা সেক্ষেত্রে দিলাম যে হ্যাঁ ষষ্ঠ লগ্ন উদিত হয়েছিল, তার মানে কর্ম কথা না কথা বেটারের দিকে হিট করছে। তারপর আমরা দেবতা নির্ণয় করে দেখলাম, এই দেবতা নির্ণয় করার পদ্ধতি আমি ক্লাসও শিখিয়ে দিয়েছি, আর প্রত্যেকটা ডিগ্রি অনুসারে কোন দেবতা আছে সেটাও, কারণ দশমাংশ কুণ্ডলী 10টা দেবতার কথা বলা হচ্ছে শাস্ত্রে, আপনারা যদি বৃহৎপরশ্বর হরা শাস্ত্র পড়েন তাহলে 10টা দেবতার কথা পেয়ে যাবেন কোন ডিগ্রিতে কোন দেবতা নির্দেশ করে, তবে সেক্ষেত্রে অড বা ইভেন সাইন এটা কিন্তু মনে রাখতে, মানে সমরাশি আর বিষম রাশি, তা সেক্ষেত্রে আমরা দেখলাম যে মীন এবং বৃশ্চিক রাশি অনুসারে যে দেবতা নির্দেশ করছিল সেটা হচ্ছে বরুণ একটা নির্দেশ করেছিল আর রাক্ষস দুটো নির্দেশ করেছিল, তাহলে এই ওরিয়েন্টেড একটা প্রভাব বা কর্ম থাকবে, এবং প্রত্যেকটা দেবতা কি কর্ম নির্দেশ করে সেটাও কিন্তু আমি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, সেই চার্টটা কিন্তু আমাদেরকে রাখতে হবে মাথায়, না হলে কিন্তু মুশকিল আছে, না আমি বুঝতে পারবো না যে
এই দেবতা ওই কর্মকে বা সেই কর্ম ওরিয়েন্টেড সম্ভাবনা আছে কিনা। যাই হোক, তাহলে এই ওরিয়েন্টেড সেই সংক্রান্ত কর্ম তাকে ইনভলভ করাতে হবে, দেন তারপরে বুঝতে পারবে যে হ্যাঁ ব্যক্তি এগাতে পারবে বা সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে চেক করে নেবো দশাটা দেখুন বুধের মহাদশা চলছে, বুধের মহাদশা চলছে তো এমন কোনো কাজ করবে সেটা মার্কারি একটু সাপোর্টেড লাগবে, কারণ দশা সাপোর্ট করলে কেরিয়ারে প্রোগ্রেস হওয়াটা বৃদ্ধি পায়। ধরুন আমি পড়াচ্ছি, আমার যদি জুপিটারের মহাদশা চলে তাহলে কত না কত মানে সুবিধা। ধরুন আমি ল ফিল্ডে আছি, তাহলে যদি আমার বুধের দশা চলে তাহলে সুবিধা। আমি কনসালটেন্সি ফিল্ডে আছি, তাহলে যদি আমার বুধের মহাদশা চলে তাহলে সুবিধা। আমি ধরুন সার্ভিস করছি, তাহলে আমার ধরুন শনির মহাদশা চলে মোটামুটি সুবিধা। তাহলে আলটিমেট আমি কি করছি সেটা মহাদশাটা লর্ডটাকে দেখলেই হবে। তাহলে বুধের মহাদশা চলছে, তাহলে এমন কোনো ক্যারিয়ার থাকবে যেটা বুধ কত না কত সাপোর্ট করবে। তাহলে বুধের পর কিন্তু এবার খেয়াল রাখতে হবে কেতুর মহাদশা আসবে। হ্যাঁ, তাহলে এমন কোনো ক্যারিয়ার রাখতে হবে যেটা বুধকেও ছুবে এবং কেতুকেও ছুবে। এমনটা তো নাই বুধের মহাদশায় সাপোর্ট করে গেল কেতুতে গিয়ে ফেল করে যাবে। এমন কোনো ক্যারিয়ার যেটা জুপিটারের সমর্থন চায়, কারণ জুপিটার 6 লর্ড, সেটা মার্কারিকেও সাপোর্ট করবে, কেতুকেও সাপোর্ট করবে না। তাহলে এবার মাথায় প্রশ্ন আসতে পারে যে একটা কর্ম এত কটা প্ল্যানেটকে সমর্থন করতে পারে না? না, একেবারেই ভুল কথা। করতে পারে, তার ধারণাটা আপনার কাছে রাখতে হবে। আপনার কাছে ধারণা যদি বৃহৎ না হয়, আপনার ধারণা যদি ক্লিয়ার না হয়, তাহলে মনে হবে যে একটাও ক্যারিয়ারকে এত কটা প্ল্যানেট সমর্থন করতে পারে না। লাইক ধরুন আমি ধরুন অ্যাস্ট্রোলজি, আমি অ্যাস্ট্রোলজি শেখাচ্ছি, তাহলে জুপিটার নির্দেশ করতেই পারে। আমি শুধুমাত্র অ্যাস্ট্রোলজি বাই প্রফেশনাল করি, তাহলে মার্কারি নির্দেশ করতে পারে। বুঝতে পারলাম? আমি ধরুন সেই অ্যাস্ট্রোলজি ডেইলি রুটিনে করি, মানে এভরিডে, মানে চেম্বার ধরুন আমি প্রত্যেকদিন করি, তাহলে সেটা স্যাটার্নের অধীনে চলে আসবে, কারণ স্যাটার্ন এভরিডে কে নির্দেশ করে থাকে। দৈনিক যে কোনো কাজকর্ম আমরা ডেইলি রুটিনে যখনই করি তখন কিন্তু আমি চেম্বার করছি মাসে 4টে বা 5টা, তাহলে কিন্তু স্যাটার্নের কর্ম নির্দেশ করছে না। এই যারা সার্ভিস করেন, যারা ক্যারিয়ার চুজ করেন, তাদের ডেইলি রুটিনে জব করতে হয় না, দাসত্ব করতে হয় না ডেইলি রুটিনে। তাহলে ডেইলি রুটিনে সার্ভিস বা সার্ভেন্ট হওয়ার যে সম্ভাবনাটা সেটা স্যাটার্ন নির্দেশ করে। তাহলে আমি যখন জ্যোতিষী হয়ে ডেইলি যখন চেম্বার করছি, প্রতিদিন মানুষ আসছে, তখন স্যাটার্নের অধীনে চলে আসছে। তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে যে তখন একটা প্ল্যানেট কেতু তো তখন গুপ্ত, মানে আমাদের জ্যোতিষ শাস্ত্র বা গুপ্ত পরপর। যদি আমি ভেনাসের কথা বলি, তাহলে ভেনাস কি বলে, মানে আমরা যদি ধরুন এই যে ল্যাপটপে আমরা ধরুন ক্লাস করছি বা একটা অনলাইনে, তাহলে বা সোশ্যাল মিডিয়াতে লাইক ফেসবুক ইউটিউব, তাই সেক্ষেত্রে ধরুন আমাদের ভেনাস সাপোর্ট করবে। ধরুন কেরিয়ার ছিল একটাই, কিন্তু সাপোর্টের জোন কিন্তু কথা না কথা একটু 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 করে প্রত্যেকটা প্ল্যানেট করতে শুরু করেছে। ঠিক সেরকম ভাবে এমন কেরিয়ার দিতে হবে যে জুপিটারের অধীনে থাকবে। কেরিয়ারটা বেরোবে কিন্তু এখান থেকে, এই তিনটে দেবতা থেকে কেরিয়ারটা বেরোবে। হ্যাঁ, মানে এক্সাক্ট কেরিয়ারটা প্রায় 90 to 95% ক্ষেত্রে এই কেরিয়ারটা কিন্তু এটা দেখা যায় যে ওখান থেকেই আমাদের কেরিয়ারটা বেরিয়ে আসে, এই তিনটে রুলস এর মাধ্যম দিয়ে। তারপর আমরা কি চেক করব যে দশা পরপর সাপোর্টেড করছে কিনা, তার মানে বুধ চলবে, কেতু চলবে, শুক্র চলবে, রবি চলবে, তাহলে এমন কোন কেরিয়ার চুজ হবে সেগুলো কিন্তু দশা কত না কত সুইটেবল থাকতে হবে, তাহলে ভালো মতো কেরিয়ারে প্রোগ্রেস বা উন্নতি করা যাবে। তারপরে কি চেক করব যে প্রত্যেকটা প্ল্যানেট যখন দশা চেঞ্জ হলো অন্তর্দশা রিপিটেড হয়ে আসে। যেমন ধরুন শুক্রের অন্তর্দশা চলছে, বুধের মহাদশায় শুক্রের অন্তর্দশা যেভাবে চলছে, আবার কেতুর মহাদশায়ও শুক্রের অন্তর্দশা চলবে। আবার বুধের মহাদশায় যেভাবে রবির অন্তর্দশা চলছে, আবার কেতুর মহাদশাতেও রবির অন্তর্দশা চলবে। মানে আলটিমেট কিন্তু অন্তর্দশা রিপিটের জন্য আসবে। তাই এই প্রত্যেকটা প্ল্যানেট আপনার লগ্ন সাপেক্ষে কোথায় কোথায় বসে আছে এটা কিন্তু একবার চেক করে নেবেন D10 চার্টে, কিন্তু D1 নয়, কিন্তু D10 চার্টে। তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার ওই টাইমে কি ঘটনা ঘটবে। কথার মানে বলছি, ধরুন রবি 11 শো করছে, রবি কি দেখাচ্ছে D10 এ 11। আমরা পূর্বেই দেখেছিলাম রবির অন্তর্দশায় অ্যাক্টিভ হচ্ছিল 4 আর 10, তখন বলেছিলাম ফ্যামিলি সোসাইটি এগুলো হবে। কিন্তু কেরিয়ারে কি হবে, কেরিয়ারে প্রমোশন হবে বা কেরিয়ারে সাকসেসের জায়গা বাড়বে, কারণ 11 দেখাচ্ছে। কি দেখাচ্ছে? 11th হাউস দেখাচ্ছে। কেরিয়ারে কি হবে, যদি আমি বলি যে এই ওর দশা অন্তর্দশায় কেরিয়ারে কি ইমপ্যাক্ট পড়বে, কেরিয়ারে পজিটিভ ইমপ্যাক্ট পড়বে, লাইফে প্রোগ্রেস বাড়বে, এমনকি আয় সোর্স বা ইনকামের জায়গা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কখন বাড়বে? যখন এর সানের পিরিয়ড চলবে, কারণ সান 11th এ বসে আছে। তারপরে তখন বর্তমান, তারপরে তখন চন্দ্র হবে 9th হাউসে, বললাম লাভকে যেভাবে নির্দেশ করে, বেকারত্বকে নির্দেশ করে, সে সময় কিন্তু কর্মহানি হওয়ার সম্ভাবনা বা কর্মক্ষেত্রে ট্রাভেল হওয়ার সম্ভাবনাও কিন্তু থেকে থাকে। তাই 9th হাউস বলে এনার জন্য পজিটিভ হওয়ার সম্ভাবনা এই কারণেই হতে পারে, কারণ আমরা তাকে যদি সঠিক গাইড দিয়ে দিই চলার জন্য, তাহলে কিন্তু পজিটিভ। তাহলে কিন্তু 9 কিন্তু পজিটিভ নাও হতে পারে, 9 কিন্তু বেকারত্ব হতে পারে, 9 কিন্তু ট্রাভেল হতে পারে। ম্যাক্সিমাম কেরিয়ার চলে যাওয়া বা কেরিয়ারের সমস্যা হওয়া বা বেকারত্ব জীবন যাপন করা ম্যাক্সিমাম 9th হাউসের জন্য, কারণ 9th হাউস হচ্ছে দশমের কিন্তু দ্বাদশ ভাব, দশমের কিন্তু দ্বাদশ ভাব। এবং যদি আমরা খেয়াল করে দেখি নবম হচ্ছে ষষ্ঠের চতুর্থ ভাব, ষষ্ঠের কি ভাব?
চতুর্থ ভাব। আর আমরা জানি চতুর্থ ভাব থেকে হ্যাপিনেসের জায়গা বা সুখের জায়গা বিচার করা হয় থাকে। তাহলে আপনি কর্মে সুখী হবেন না হ্যাপি হবেন সেটা 9th হাউস থেকে বিচার করা হয়। তাহলে বেকারত্বের জায়গাও কিন্তু ওখানে লুকানো আছে, এটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সকলকে। তাহলে এত কিছুর পরে আমরা বুঝলাম যে এইটা। এবারে জাতক বা জাতিকা কি করে, ইনি একজন ডক্টর, পেশায় ইনি একজন ডক্টর। দেখুন আমরা খেয়াল করে দেখবেন, আমি কিন্তু এখন বলছি এই বলে এটা নয়, আপনারা D10 চার্টে আপনারা D10 চার্টে যে রুলসটা লিখেছিলাম দেবতার, দেখবেন বরুণ কিন্তু ডক্টরকে নির্দেশ করে, বরুণ কিন্তু ডাক্তার পেশাকে নির্দেশ করে থাকে, বরুণ দেখে নিতে পারেন আপনারা, দেখবেন আপনাদের নোটসে কিন্তু মেনশন করা আছে সম্পূর্ণভাবে D10 চার্টে। তাহলে দেখুন যে ডক্টরের পেশা আসবে সেই ব্যক্তি তো একজনকে নিয়ে আর চিকিৎসা করবে এমনটা নয়, একাধিক ব্যক্তির সাথে আসবে, যেটা কিন্তু রাক্ষস নির্দেশ করে। তাহলে এই ওরিয়েন্টেড তিনি কর্মের প্রেসারে আছে। দেখুন তাহলে এবারে যে স্যার 6 লর্ড জুপিটারকে কি সমর্থন করছিল, দেখুন জুপিটার কি বোঝায়, যে কোনো ফ্যামিলি সংক্রান্ত বা মানুষের হিতকর কাজের জন্য যে কোনো কাজ, লাইক কি বললাম, বড় জুপিটারে যেটা সবথেকে বড় হয়ে থাকে সেটা হচ্ছে টিচিং। টিচিং কিসের জন্য, মানুষের কল্যাণের জন্য, হিতকরের জন্য। ঠিকভাবে ডক্টরি কিসের জন্য, মানুষের সেবার জন্য, কল্যাণের জন্য, কত না কত ইমপ্যাক্ট পড়ে। 6 হাউসের যে লর্ড জুপিটার, তার কিন্তু ইমপ্যাক্ট কিন্তু তার জীবনে ভালো মতো দেখা যাবে। তাই এই ওরিয়েন্টেড ক্যারিয়ারে গেলে সে সাকসেস বা সাফল্য পাবে। এবং কিভাবে পাবে সেটা আরো যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো তখন বুধের মহাদশা। আমি একটু আগেই বললাম যে বুধ কিন্তু সমর্থন করে কনসালটেন্সিকে। কত না কোথাও জ্যোতিষ যেভাবে একজন কনসালটেন্সি পেশা, যারা অ্যাকাউন্টে আছে তারাও কনসালটেন্সি থাকে, ঠিক সেভাবে ডক্টরিও কিন্তু এক ধরনের কনসালটেন্সি। কারণ আমরা মানুষকে ওটার সঙ্গে পরামর্শ দিই যে এইভাবে জীবনে চলা উচিত, এটা খাবার খাওয়া উচিত, এইভাবে প্রোটিন নেওয়া উচিত ইত্যাদি। তা কত না কত বুধ সমর্থনযোগ্য। এরপরে ধরুন কেতুর মহাদশা আসবে, কেতু তো অবশ্যই মেডিকেল ফিল্ডকে সমর্থন করে। কেতুর পর ভেনাস আসবে, ভেনাসও মেডিকেল ফিল্ডকে সমর্থন করে। ভেনাসের পর সান আসবে, যদিও ভেনাস 20 বছর যাবে তারপর। তো মোটামুটি আমরা দেখতে পেলে পরবর্তী মহাদশাগুলি কিন্তু দশাকে মানে কেরিয়ারকে সাপোর্ট করছে। তাহলে এনার কেরিয়ারে গিয়ে একেবারে ডিক্লাইন নাই, মানে এনার কোনদিনও সমস্যা হবে না, না নিশ্চয়ই হবে। কখন হবে, যখন যখন এনার কিন্তু বুধের অন্তর্দশা চলবে। এই যে দেখতে পাচ্ছেন দ্বাদশ ভাবে মাথা কাটিয়ে বসে আছে 12th হাউসে। এবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার ইনি তো ডক্টরি ফিল্ডে আছে, তাহলে দ্বাদশে নেগেটিভ রেজাল্ট পাওয়ার কথা নয়, অবশ্যই পাওয়ার কথা নয়। তবে ওনাকে নিজে কেরিয়ারে ট্রাভেল পেতে হবে বা সমস্যা পেতে হবে। কখন পাবে, যখন মার্কারি চলবে। এছাড়া যদি পজিটিভ ইঙ্গিত না পায় তাহলে কিন্তু কেতুর টাইমেও পাবে। কেতুর যখন পাবে, কেতুর যখন অন্তত, কারণ 7th হাউস সমর্থন করে না, কেরিয়ারের ক্ষেত্রে প্রবলেম বা বাধা দেয়। 7th হাউসও কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা। তাহলে এনার বুধের অন্তর্দশা, কেতুর অন্তর্দশায় ক্লায়েন্ট সম্ভাবনা কম আসা, বা এনার দ্বারা কোনো রকম ভাবে ভুল চিকিৎসা, এই সম্ভাবনা কিন্তু কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে। তাহলে এনাকে এই পিরিয়ড গুলা কিন্তু খুব সাবধানতা মেনটেন করে চলতে হবে। যদি ইনি ডক্টরি পেশায় যদি না যেতেন, কারণ বরুণ ধরুন আরো অনেক পেশাকে নির্দেশ করে, কারণ ডক্টরি পেশাকে নির্দেশ করে এমনটা নয়, অন্য কোনো পেশা চুজ করলে তখন এই যে 9th এর যে প্ল্যানেট গুলি এরা সকলেই কিন্তু ওনাকে কিন্তু অবস্টাকেল বা বাধা দিত, কারণ 9th কিন্তু সব পেশাকে কিন্তু সমর্থন বা সহযোগিতা করে না। এইভাবে আমরা একটা এক্সাক্ট তার লাইফে কেরিয়ারে সিদ্ধান্ত খুব ভালো মতো ভাবে আসতে পারি বা সিদ্ধান্তের জায়গায় যেতে পারি। তবে অবশ্যই তার জন্য কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করা প্রয়োজন, দশা অন্তর্দশার রুলস সম্পর্কে অবগত। আর একটা কথা, এবার যখন 3rd আর 6 এসেছে, ইনি যদি ডক্টরি পেশায় থাকেন তাহলে কিন্তু 6 হাউস কিন্তু ওনার চেম্বার ইত্যাদিকে নির্দেশ করে, কারণ 6 হাউস যোগ, তাহলে 3rd হাউস হচ্ছে যোগাযোগ, তাহলে এই সময় প্রচুর ক্লায়েন্ট আসবে। তাহলে আমরা নির্দ্বিধায় নিশ্চিন্তে এনাকে এই যে বুধের মহাদশায় শুক্রের অন্তর্দশা, ওনার লাইফে আদার্স কি ঘটছে ঠিক আছে, ক্যারিয়ারে কিন্তু ওনার কিন্তু প্রচুর পরিমাণ এই সময় ক্লায়েন্ট আসবে বা নতুন যোগাযোগ আসবে। তবে কিন্তু কোনোভাবে প্রপার্টিতে ইনভেস্ট করার জায়গাও কিন্তু নির্দেশ করছে, কারণ বুধ আর শুক্র কিন্তু একসাথে থাকলে বা একসাথে দশা অন্তর্দশা চলে সেই সময় ইনভেস্ট করার মানে ব্র্যান্ডে আর কি বেশি মাথায় আসে। আর যে কোনো ইনভেস্ট যখন বড় মাপে, ধরুন আপনি একটা ল্যান্ড পারচেজ করেছেন, কয়েক বিঘা বা কয়েক একর জমি কিনেছেন, তাহলে অবশ্যই সেটা আপনাকে লিগ্যালের থ্রুতে কিনতে হবে না, 6 হাউস না, ষষ্ঠ ভাব। এবার ধরুন আমি খালি স্যার প্রপার্টির কথা কেন আপনার মাথায় আসে, দেখুন এই 3rd হাউস হচ্ছে, 3rd হাউস হচ্ছে চতুর্থের দ্বাদশ ভাব, 3rd হাউস হচ্ছে 4th হাউসের 12th হাউস, যেটা আর কি ইনভেস্ট। দ্বাদশ ভাব কি বোঝায়, ইনভেস্ট বোঝায়। দ্বাদশ ভাব কি নির্দেশ করে, ইনভেস্ট বোঝায়। তাহলে কার ইনভেস্ট, চতুর্থ থেকে প্রপার্টি বিচার করা হয়, তাহলে প্রপার্টি বা জমি সংক্রান্ত ইনভেস্ট করা এই সময় দেখাচ্ছে, ভালো মতো দেখাচ্ছে, আপনি নির্দ্বিধায় প্রেডিকশন করতে পারেন। এটার জন্য আপনাকে স্টাডি করতে হবে ভালোভাবে, তবে এটা সম্ভব, না হলে কিন্তু একেবারে এটা কিন্তু নয়।